আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি গল্প। গল্পটির নাম সুরাভিশাপ। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। 10-12 বছর আগেও যারা বিহারের পূর্ব দক্ষিণ প্রান্তের এই ছোট পার্বত্য শহরটিতে এসেছেন, তারাও সকলে ভরতকে চিনবেন। নাম না জানলেও দেখেছেন নিশ্চয়ই। লক্ষ্য করে থাকবেন, বর্ণনা দিলেই বুঝবেন। শহর অবশ্য তখনও ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে অবিশ্বাস্য জনস্ফীতি হয়েছিল, তা সত্ত্বেও না, গণ্ডগ্রামই বলা উচিত। পুজোর সময় থেকে মাঘের শেষ পর্যন্ত চেঞ্জার বাবুদের আসার সময়টুকু বাদে পল্লীগ্রামের চেহারাই ধরে থাকত এই ছড়ানো এলানো জনপদ। এখন বড় বড় অনেক অফিস দপ্তর প্রতিষ্ঠিত হওয়ায় স্থানীয় কলকারখানায় বহু বিস্তৃতি ঘটায়, তবে একটু প্রাণচাঞ্চল্য দেখা যায়। তবে এখনও বছরের অন্যান্য সময়, সে সময় বাজারে দোকান খাঁকা করে, কিছুই পাওয়া যায় না। পুজো এলে জমতে ও জাগতে শুরু করে জায়গাটা। তবে যা বলছিলুম, ভরতের কথা নিশ্চয়ই মনে থাকবে। এত জোর দিয়ে বলার মানে আছে একটা। ভরত রিক্সা চালাতো। ওর একটি অদ্বিতীয় অর্ধেক ভাঙা নড়বড়ে রিক্সা ছিল। সেই রিক্সায় চালাচ্ছে দেখেছি অন্তত 12 বছর ধরে। মনে হতো তাতে চাপলেই ভেঙে পড়ে যাবে, কিন্তু ভাঙত না, চলেওছে ভরতের মৃত্যু পর্যন্ত। রথ ও রথী একসঙ্গেই পঞ্চত্ব পেয়েছিল হাতি জোবরার খালে। রিক্সার মালিক রিক্সা সারাতো না, কারণ তারও সেখান থেকে প্রাপ্তি হতো সামান্যই। তাতে সারানোর খরচটা উঠত না। যা কিছু ভরতের রোজগার, তা গাড়ির গুণে ইদানিং সে রোজগার কমেও এসেছিল। তাও মদ খেয়ে শেষ করত। মালিককে আর কী দেবে? ফলে মালিকের কোনো গরজ ছিল না। আর ভরত নিজে সারিয়ে নেবে সে সামর্থ্য কই? কারণ তো ওই একই, মদ। একে ভাঙা রিক্সা, তার ওপর মাতাল চালক। অবশ্য ভরতকে মাতাল বলা যায় কিনা সেটাও বিচার সাপেক্ষ। কারণ সে যতই মদ খাক, কেউ তাকে কখনো মাতাল হতে দেখেনি। সে বেএখতিয়ার হয়েছে বলে কারোর মনেও পড়ে না। বেহুশ তো নয়। যতই মদ তার পেটে পড়ুক, সে যাত্রীদের ঠিক জায়গাতে পৌঁছেই দেবে। আরও একটা মহৎ গুণ ছিল ভরতের। আরোহীদের সঙ্গে কখনো অসৎ ব্যবহার করতো না, এবং ভাড়া নিয়ে দর কষাকষি তো করতোই না। রিক্সার অবস্থা শোচনীয় বলেই বোধ হয়। ভাড়া চাইতোই অপরের থেকে অনেক কম। কিন্তু আসল কথা অন্য। মাতাল হওয়া, মদ খাওয়া, এমনকি বেশি মদ খাওয়া নতুন নয় এ দেশে। তবে বিস্ময়কর যেটা, সেটা হচ্ছে যে ভরত মদ ছাড়া আর কিছুই খেত না। বিশ্বাস হচ্ছে না কথাটা? সেই কথাই তো বলতে যাচ্ছি। সেইখানেই তো গল্পটা। সত্যি, মদ ছাড়া আর কিছুই খেত না লোকটা। অবশ্য দিশি মদ। শুনেছি ওতে কিছু খাদ্যপ্রাণ থাকে, কিন্তু শুধুমাত্র ওই খেয়েই লোকটা কম করে 20 বছর বেঁচে গেল। বেঁচে গেল না, গাড়িও ঠেলতো। এ বিশ্বাস করা কঠিন বই কি। ভরতকে অন্য কিছু খাবার কথা বলেছি বই কি। আমরাই বলেছি কতবার। ভরত এসে হয়তো 2 ঘন্টা বাড়ির সামনে গাড়িতে বসে ঝিমোচ্ছে। স্বভাবতই কিছু খাবার বেশি হলে বা নিজেরাই খাবার সময় ওর কথা মনে হয়। কিন্তু ভরতকে কোনো মতেই কিছু খেতে রাজি করানো যেত না। একমাত্র সকালের দিকে হয়তো একবার চা খেত, চেয়েও খেত অনেক সময়। কোথাও থেকে একটা ভাঁড় বা নারকেলের মালা সংগ্রহ করে এনে সামনে ধরত। আমি নিজেই ভরতকে কতবার চেপে ধরেছি খাওয়ার জন্য। রুটি কি পরোটা, এমনকি কলকাতা থেকে আনা ভালো কেক বা ঘরে ভাজা বেগুনি, কোনোটাতেই রাজি করাতে পারিনি তাকে। ভরত বলে, আজ্ঞে আমার সয় না, মাতালের পেট তো, দেখেন নাই কেন, কতকাল ধরে শুধু মদ খেয়েই আসিতেছি।
এখন তো সব ভালো ভালো খাবার দিলে পেট মানবে কেন? বিপরীত কাণ্ডও হবে। তার চেয়ে ভরতের ওপর দয়া হয় 4টে কি 6টা পয়সা দেন, দৌড়ে গিয়ে একটু মদ খেয়ে আসি। বিপরীত কাণ্ড যে হয় সেটা চোখের সামনেই দেখেছিলুম একদিন। এক শীতের দিন দুপুরবেলা মিঠে রোদে একটু দৌড় ঘুরে চক্কর দিয়ে আসবো বলে ভরতকে আসতে বলেছি। সকাল 9টা থেকে এসে বসে আছে। তাড়াহুড়ো করে খেয়ে নেয়ার কথা, তবু একটু দেরি হয়ে গেল। খেয়ে উঠলুম তখন বাজে বেলা 11টা। ভরত মাঝে 2-3বার তাড়া দিয়েছে, তবে খুব একটা গোলমাল করেনি, কারণ তাড়া লাগিয়েই আবার ঝিমোতে শুরু করে। সময়ের হিসেব তো থাকে না। সেদিন তাড়াতাড়ি সারার জন্য খিচুড়ির ব্যবস্থা হয়েছিল। খিচুড়ি আর 2 রকমের ভাজা। একটু বেশি রান্নাটা হয়ে গিয়েছিল। সকলের খাওয়া যখন শেষ হলো তখন পুরো একজনের খোরাক হাঁড়িতে আছে। স্বভাবতই মনে হলো ভরতের কথা। বেচারি 2 ঘন্টা ধরে এসে বসে আছে, ওকে একটু খাইয়ে দিলে কেমন হয়? খাওয়ার কথা বলতেই যথারীতি হাত জোড় করে উঠল। বাবু উঠি আমাকে বলবেন নাই, আগে বেশি হয়ে দিয়ে থাকেন, রাতে গরম করে নেবেন, না হলেও খাবার লোকটা ঢের মিলবে। আমাকে কেন দিবেন মিছিমিছি, নষ্ট হবে। কথাটা শুনে আমার যেন আরও জেদ চেপে গেল। নাছোড়বান্দ হয়েই বললাম, খেতেই হবে তোমাকে, তোমার কোনো কথা শুনবো না। তুমি কোনো দিন কিছু খেতে চাও না কেন বলো তো? অনেক করে কাকুতি মিনতি করল ভরত, কিন্তু আমি কোনো কথাই কানে তুললুম না। জোর করে ভরতকে খিচুড়িটা খাইয়ে দিলাম। গোটা কতক শালপাতা ছিল বাড়িতে, তাই ডবল করে পেতে খিচুড়ি ও আলু ভাজা যা পড়েছিল এনে দিলুম সবটাই। ভরত শেষে বলেছিল, দেন যখন শুনবেন নাই, তবে মিছিমিছি আমাকে কষ্ট দিবেন কেন? খানিকটা তো আপনাদের খাবারও নষ্ট হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভরত হাতটা ধুয়ে খেতে বসল। তবে খেতে খেতে বেশ উৎসাহিত হয়ে উঠল। খুব ভালো হয়েছে বাবু, আগে বেশ জমেছে খিচুড়িটি, বলল বার কত। 2টো লঙ্কাও চেয়ে নিল। বেশ তৃপ্তি করেই খেলো খাবারটা। আমি মনে মনে প্রস্তুত হচ্ছি যে এবার ভরতকে এক হাত নেব। বিপরীত কাণ্ডটা কি হলো বাপু তাহলে, তাই শুনি। এই তো বেশ খেলি, তবু শুধু শুধু উপোস করে থাকিস কেন? খাবার যেচে এলেও খেতে চাস না? মনে মনে এই ধরনের আরও কি বলা যায় ভেবে নিচ্ছি। এমন সময় খাওয়া শেষ হওয়ার মুখে হঠাৎ তীর বেগে বাগানে নেমে গিয়ে লোকটা হড়হড় করে সবটা বমি করে ফেলল। তারপর একটু সামনে নিয়ে ম্লান হেসে বলল, দেখলেন তো বাবু, আপনারা বিশ্বাস করেন নাই, নিজের চোখেই তো দেখলেন কাণ্ডটা। আমার আর কিছু খাওয়ার জো নেই, এটাই তার কলকাঠি। মিছিমিছি এখন শরীরটা খারাপ হয়ে গেল। এখন রিকশাই বা ঠেলব কেমন করে? এই ঘটনার 2-3 দিন পরে সুযোগ পেয়ে ভরতকে ধরলুম। বাজার করতেই বেরিয়েছিলুম, তবে বাজারের খুব একটা তাড়া ছিল না। মানে এবেলাই হাঁড়ি চড়িয়ে বসে থাকবো তেমন নয়। তাই বেড়াতে বেড়াতে রাজবাড়ি পর্যন্ত চলে গিয়েছিলুম। রাজবাড়ির পিছনে খানিকটা জঙ্গল মতো আছে, তার ধারেই নদী। বড় বড় বোল্ডারে ঘা খেয়ে সগর্জনে বয়ে যাচ্ছে। জায়গাটা আমার খুব ভালো লাগে। খুব লোকজনও থাকে না। যতক্ষণ পারি পাহাড়ের আশেপাশে জঙ্গলে দাঁড়িয়ে নদীর জলতরঙ্গের দিকে চেয়ে থাকি। সেদিন কিন্তু দেখলাম জায়গাটা ততটা জনমানব শূন্য নয়, কারণ সেই কামরাঙা বকুল আর আম গাছের সারির মধ্যে দিয়ে বেরিয়ে আসছে শ্রীমান ভরত, খোঁচা খোঁচা গোবদারির জঙ্গল মুছতে মুছতে। বুঝলাম এখানেও নিশ্চয়ই কোনো বেআইনি মদের ভাটি আছে। তবে এই সুযোগ ছাড়া আর উচিত নয়। একটু বসো বলে ওকে পাশে বসিয়ে চেপে ধরলুম। ভরত, বল দেখি এবার সত্যি করে, কেন কিছু খেতে পারিস না? মদ খেয়ে খেয়ে পেটের যা হাল হয়ে গেছে, নাকি অন্য কোনো কারণ আছে? ভরত একটু হেসে বলেছিল, কি কারণ আর বাবু, দেখেন দেখি।
মরার কি আমার ভয় আছে নাকি? মরলেই তো আমার ছুটি। এটা কেন যে বোঝেন না? কি সুখে আর বাঁচব। তবে মরণও আমার সহজে হবে নাই। এটা আপনি জেনে রেখে দেন। ভরত মুখে যাই বলুক, ওর গলার আওয়াজে বেশ বুঝতে পারলুম যে এর মধ্যে কিছু একটা রহস্য আছে। পকেট থেকে একটা টাকা বার করে ওর সামনে ধরে বললুম, দেখ, পুরো 1 বোতল মদের দাম দেব যদি ব্যাপারটা খুলে বলিস। কেন যে কথাটা বলেছিলুম তা আজও জানি না। কি এমন রহস্য আশা করেছিলুম ওর কাছে? এমন কী বা ঘটতে পারে একটা রিক্সাওয়ালার জীবনে, বিশেষ এসব জায়গায়, শহরের ব্যস্ত উন্মত্ত জীবন, ঐশ্বর্য আর সম্মুখের জীবন, যেখানে আজও শুরু হয়নি। কিন্তু দেখলুম ঠকিনি। টাকাটার দিকে কিছুক্ষণ লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে ভরত বলেছিল, তাহলে চলেন বাবু, ওই নদীর ধারে গিয়ে বসি। এই কথাটি তো আর অল্পে হবে নাই, সময় লিবে। আর মদটা যদি নিয়ে যেতে পারি তবে এক কাজে 2 কাজই হয়ে যাবে। তাই করেন, টাকাটা দিয়ে দেন আজ্ঞে। ভরত ফাঁকি দিবে না, মিছে কথাও বলবে না। টাকাটা দিলাম ভরতকে। মদ কিনে এনে আমার থেকে একটু দূরে বসে ভরত বলতে শুরু করলো তার কাহিনী। আজ থেকে 20-21 বছর আগের কথা। ভরতের বয়স তখন 20 কি 21, কি আর একটু বেশিই হবে। এই অঞ্চলেই ওর বাড়ি ছিল। বহরাগোড়া থেকে 2-3 ক্রোশের রাস্তা। নিজেদের কোনো জমি ছিল না, ভাগ চাষির কাজ করতো ওর বাপ দাদারা। শেষে তাও ছিল না, চাষে মজুর খাটত। এই অঞ্চলে খরা তো লেগেই আছে, সুতরাং ভরতের দুর্গতিও শেষ হতো কিনা কোনোদিন। বছরের মধ্যে অর্ধেক দিন উপবাস বা কচু ঘেঁচু খেয়ে কাটানো। তাই বাবা মারা যেতে দুত্তর বলে চলে এসেছিল এখানে কাজের চেষ্টায়। ভরতের মা ছিল বটে, তেমনি আরও 2 ভাই ছিল। ঘরবাড়ি যখন তারা ভোগ করবে তখন তারা মাকে দেখতে বাধ্য। এই ছিল তার সেদিনের যুক্তি। তারপর আর কোনোদিন দেশে যায়নি। মা বেঁচে আছে কি মরেছে তাও সে বলতে পারবে না। এখানে তখন কারখানা হতে চলেছে, কিন্তু তার অবস্থা খুব একটা ভালো নয়। তাই বিস্তর ঘোরাঘুরি করে হাতে পায়ে ধরেও কোনো কাজ হলো না। যা বা পেল তা হলো এই রিক্সা চালাবার কাজ। এর মধ্যে একদিন গঙ্গা বলে একটি মেয়ে এসে নামলো বিকেলের ট্রেনে। গঙ্গা তার নাম নয়, তবে আসল নামটা ভরত বলবে না। গঙ্গাই ধরে নিই না কেন আমি, নামটা এমন কিছু খারাপও নয়। বিকেলের নাগপুর প্যাসেঞ্জার থেকে মেয়েটি একাই নামলো। বৈধব্যের বেশ, এমন কিছু রূপসী নয়, গৌরাঙ্গিত নয়, উজ্জ্বল শ্যামবর্ণা, মুখ চোখ ও চলনসই। খারাপ নয় দেখতে, এই পর্যন্ত বলা যায়। এতদিনের জীবনে সুন্দরী অনেক দেখেছে ভরত। যথার্থ সুন্দরী যাদের বলে, গঙ্গা তাদের ধারে কাছেও লাগে না। তবু অল্প বয়সের একটা তো লাবণ্য আছেই। সবটা জড়িয়ে ভরতের সেদিন ভালো লেগেছিল গঙ্গাকে। ট্রেন বেরিয়ে গেলেও অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল মেয়েটি। একটু যেন বিপন্নভাবেই এদিক ওদিকে চাইতে লাগলো। যেন কি করবে, কোথায় যাবে কিছুই ভেবে পাচ্ছে না। তখন আর কটা লোকই বা নামতো এখানে? 5-7 জন বড়জোর, তাও বেশিরভাগই কারখানার কর্মচারী। দেখতে দেখতে প্ল্যাটফর্ম জনহীন হয়ে গেল। রিক্সাওয়ালারা যে যার সরে পড়ল, শুধু ভরতই আর যেতে পারল না। এই অপরিচিতার রহস্য যেন কি এক দুর্নিবার বলে আকর্ষণ করল তাকে। এর কিছু খবর না নিয়ে তার নড়া সম্ভব নয়। খানিকটা ইতস্তত করে শেষ পর্যন্ত ভরত এগিয়ে গেল। সে জিজ্ঞাসা করেছিল মেয়েটিকে, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? মেয়েটি কিছুটা বিব্রত হয়ে বলেছিল, না না, এই তো যাচ্ছি। আচ্ছা, আপনি শুষ্নী কর্মী বলে একটা পাড়া আছে না এখানে, সেটা কোন দিকে? ভরত উত্তর দিয়েছিল, সে তো বহু দূর এখান থেকে, হেঁটে যেতে পারবেন নাই।
বলেন তো আপনাকে দিয়ে আসি সেখানে। তা মেয়েটি বলেছিল, না না, আমি বেশ যেতেই পারবো, হাঁটাতে আমার অভ্যেস আছে। মেয়েটি যেন দস্তুর মতো ভয় পেয়ে গেছে, সেটা আর গোপন রইল না। তার কেঁপে যাওয়া গলা এবং চোখ মুখ দেখেই বোঝা গেল। ভরত উত্তর দিয়েছিল, আমি গরিব মানুষ, রিক্সা চালাই, করি খাই, তাই বলছি চলেন আপনাকে ওখানে দিয়ে আসি। মেয়েটি উত্তর দিয়েছিল, না, আমার কাছে পয়সা নেই। ভরত মৃদুস্বরে বলেছিল, পয়সা না হয় অন্যদিন দিবেন, তাতে আর কি, গাড়িতে তো চাপেন। মেয়েটি জোর করেই বলেছিল, না না, বলছি তো তোমার গাড়িতে আমার দরকার নেই। মেয়েটি এবার প্রায় ধমক দিয়ে ওঠে, এ ধমক যেন ভয় চাপারই চেষ্টা। এবার ভরত এগিয়ে ঘুরে গিয়ে সামনে দাঁড়ালো। সে বলেছিল, আপনি ভাবছেন আমার বদ মতলব আছে, রঙ্কিনী মায়ের দিব্যি, এখানে রঙ্কিনী মা খুব ভারী মা আছেন, আপনার কালী মাতার মতো। আমার কোনো খারাপ মতলব নাই, আমি রিক্সা চালাই, এসব মতলব করলে লোকে যে মেরে ফেলবে। সাঁঝের বেলা হতে আর বেশি দেরি নাই, বলেন দেখি, এতটা পর হাঁটি করেই যেতে রাত হয়ে যাবে না? ও পথটি ভালোও নয়, বলেন গাড়িতে দিয়ে আসি, যেদিন যখন পয়সা হয় তখন দিবেন। মেয়েটি বলেছিল, আমি হয়তো কোনো দিনই দিতে পারবো না। বোঝা গেল নির্জন রাস্তার অন্ধকারে যাওয়ার কথাতেই মেয়েটি দ্বিধাগ্রস্ত হয়েছে এবার। ভরত তবু জোর দিয়েই বলেছিল, নাই বা দিলেন, কত লোকে তো ঠকায়, 2 ঘন্টা পয়সা না নাই পেলাম, এই তো দাঁড়িয়েই আছি, প্যাসেঞ্জারও তো হয় নাই। মেয়েটি এবার অপেক্ষাকৃত শান্তভাবে রিকশার দিকে এগিয়ে গেল। সে বলেছিল, ওখানে ডক্টর নাগের বাড়ি কোনটা জানেন? ভরত বলেছিল, নাগ সাহেব, ফর্সা করে সুন্দরপানা বাবু, মাথার সব চুল পাকি যাইছে, বুড়া মতো না, খুব চিনি তারে, চলেন। তা সে বাড়িতে তো এখন কেউ নাই। মেয়েটি বলেছিল, তাই হোক, মালি তো আছে, চলো। রিকশায় উঠে বসেছিল গঙ্গা। ভরতও রিকশা ছাড়ল। এতক্ষণ ভরতের নজর মেয়েটির দিকেই ছিল। সে কোথায় যাবে, কি করবে, সেইটিই ছিল তার লক্ষ্য। গাড়ি চালাতে চালাতে ভরতের অন্য কথা মনে এলো এবার। ওর মেয়েটির সাথে কোনো জিনিস নেই, দ্বিতীয় কোনো কাপড় জামা পর্যন্ত না। মেয়েটা বাড়ি থেকে পালিয়ে আসছে কিনা কে জানে। শেষে কি একটা পুলিশ হাঙ্গামায় পড়বে সে? পুলিশকে বড় ভয় ভরতের। কিন্তু এখন আর ভেবে লাভ কি, গাড়িতে তো তোলাই হয়ে গেছে। দীর্ঘ পথ, উঁচু নিচু, স্টেশন থেকে যার নাম 8 ঘন্টার রাস্তা রিক্সাতেও। পৌঁছাতে পৌঁছাতে বেলা গড়িয়ে গেল। শীতের দিন হলে এতক্ষণে রাত হয়ে যেত। ওরা যখন অবশেষে গন্তব্যস্থলে পৌঁছালো, তখন সেই জনহীন গৃহবিরল পল্লীতে খালি বাড়িটা যেন খাঁ খাঁ করছে। বাইরে থেকে দেখেই গা যেন ছমছম করে। কিছুক্ষণ বিহ্বল দৃষ্টিতে সেদিকে চেয়ে থেকে নেমে পড়ল গঙ্গা। ভরত ইতিমধ্যেই লোহার ফটকটা খুলে ভেতরে ঘুরে এসেছে। কেউ কোথাও নেই, বাড়িতে চাবি দেয়া। বাইরের দিকে যে চাকরের ঘর, চাকর, মালিক, কেয়ারটেকার যাই বলা হয় না কেন, সে ঘরেও তালা চলছে। ভরত বলেছিল, প্ল্যান এখন, আপনার মালি তো নাই, বাড়ি তো কুলোপাটা, সে কোথায় আছে কে জানে। তা চাবিকাঠিটা কি নিয়ে এসেছেন? মেয়েটি এবার যেন অবাক চোখে তাকায়। চাবি? আর সত্য গোপন করার চেষ্টা করে না মেয়েটি। সে বলে, ডাক্তার নাগ তো জানেন না যে আমি আসব, এখানে ওর একটা বাড়ি আছে, খালিই পড়ে থাকে, এইটুকুই শোনা ছিল, সেই ভরসাতেই আমি এসেছি। ভরত বলেছিল, কাণ্ড দেখেন দেখি, ই তো দেখছি চারিদিকে কোথাও জনমনীষী নাই, এখানে থাকবেন কি করে? রোয়াকে বসে থাকবেন নাকি? রাতের বেলায় বাঘে খাবে যে, হাতিও আছে, ভাল্লুক আছে। সত্যি ব্যাপারটা খুব ভরসাপ্রদ নয়। ঘরবাড়ি এমনিতেই খুব কম এদিকটায়।
দূরে দূরে ছড়ানো একটা কি দুটো বাড়ি। এটা এখানের সিজনও নয়, এখন এসব বাড়িতে কেউ থাকে না। এই কটি সব বাড়ি খালি আছে। তবু উপায় আর নেই। মুখে জোর দিয়ে গঙ্গা বলে, না, এখানেই বসে থাকি। মালিক কোথাও এই গায়ের দিকেই গিয়ে থাকবে কি হাটে আছে, ফিরে আসুক, তুমি এখন যাও। ভরত বোকা নয়, সে আর কথা বাড়ালো না। বুঝল তার অনুমানই ঠিক। এ মেয়ে এক কাপড়ে পালিয়ে এসেছে বাড়ি থেকে, যাওয়ার কোনো জায়গাও নেই। তাই থাকেন বলে সে গাড়ি ঘুরিয়ে চলে গেল। লোকালয়ে ফিরল ভরত, কিন্তু যাত্রী খোঁজার কোনো চেষ্টা করল না। সন্ধ্যের লোকাল আসার সময় হয়ে এসেছে। এমনিতেই স্টেশনের ঘোড়াটায় দাঁড়ালে দু একটা দোকানি ব্যাপারই যাত্রী মিলতে পারে, তবে তাতে আজ আর তার আগ্রহ নেই। অন্য কাজে এসেছে সে। হাতে টাকা দেড়েক বাড়তি জমেছে, মালিকের 1 টাকা বাদেও। সে বাজার ঘুরে চাল কিনলো, আলু কিনলো, নুন, হাটতলার দোকান থেকে একটা হাঁড়ি। যাবার পথে কটা পাতা চেয়ে নেবে মিষ্টির দোকানটা থেকে। আর কি নেওয়া উচিত অনেক ভেবেও সে ঠিক করতে পারল না। শেষে মনে পড়ল জল রাখার একটা জায়গা দরকার। বাসায় গিয়ে নিজের জল রাখার টিনটাও তুলে নিল। তারপর গেল ভাগমহলের কাপড়ের দোকানে। গিয়ে নমস্কার করে প্রশ্ন করল, সাহুজি, একটা কথা রাখবেন? একখানা শাড়ি ধারে চাই। এমনি সাধারণ শাড়ি, 1.5 টাকা 2 টাকা যা দাম হয়। সে সাহুজির মালবই শোধ দেবে, নয়তো রোজ 4 আনা হিসেবে। বাড়তি 4 আনা সুদ দেবে। দেবে কি সাহুজি? সাহুজি এতদিন পর ভরতের শাড়ির দরকার নিয়ে একটু রসিকতা করল। তারপর শাড়ি দিয়েই দিল, কারণ এতকাল দেখছে ভরতকে। টাকা মেরে দেবার লোক নয় সে। কাপড়ের দামেই মোটা লাভ ধরেছে, তার উপর বাড়তি 4 আনা সুদ, মন্দই বাকি। সব গুছিয়ে নিয়ে ভরত যখন শুষ্নি কলমে ফিরল, তখন চারিদিকে অন্ধকার নেমেছে। দেখল মেয়েটা বাইরের ফটক ধরে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছে। ভরত রিক্সা থেকে নেমে বলল, এই দেখেন, কাঁদছেন কেন? ভাবছিলেন আমি আপনাকে এই বিজন বনে ফেলে পালিয়ে গেছি? আমি তো জানি এই হাল হবে। আপনি একা এসেছেন, ধর্মশালায় তো থাকতে দিবে না, নইলে সেখানেই নিয়ে যেতাম। তা আছে, আমাদের শহরের দিকে ভদ্রলোকের বাড়ি আছে মেলা। বলেন কারো বাড়ি বলে রাখি আজকাল মতন। মেয়েটি ঘাড় নাড়ে। সে বলেছিল, না, আমার কোথাও যাওয়ার মুখ নাই, আমাকে বাগে খায় তো বাঁচি। ভরত বলেছিল, বুঝলাম, এখন চলেন দেখি, খাতি তো হবে কিছু, এমনি তো পেট মানবেক নাই। কুয়োটায় দেখে গেছি বালতি দড়ি রেখে গেছে, জল তুলে দিই, মাথায় মুখে দিন। কাপড় আনা করেছি একখানা, ছাড়তে চান ছাড়েন, তারপর 2টি ভাত চাপিয়ে দেন। ও মালি আজ আর আসবে নাই। আজ হাটবার নয় তো, হাটবার সেই বুধবার। নইলে ভাবতাম হাটে যেছে। দেখেন কোথায় মদ খায় পড়ি আছে, কি ঘরে পালাইছে। মেয়েটা ভরতের কাণ্ড দেখে আর কথাবার্তা শুনে কেমন যেন হকচকিয়ে যায়। সে বলেছিল, তুমি এমন করছো কেন? এত কাণ্ড কেন করতে গেলে? এ যে অনেক পয়সা খরচ হয়েছে, এ আমি শুধবো কেমন করে? আমার কাছে তো 1 পয়সাও নাই। ভরত বলেছিল, তাহলে এখানে আশা করেছিলেন কেন? না খাই কি শুকিয়ে থাকবেন? এ বাবু তো এখন এখানে থাকেন না, জানেন। একা থাকবেন, পয়সা নাই তো আসেন কেন? বাড়ি থাকতে পালিয়ে আসিয়াছেন সে তো বুঝলাম, কিন্তু খাওয়াটা তো চাই। নেন নেন, যা হয় চাপিয়ে দেন 2টো ভাত, আলু নুন সব আনছি। দাঁড়ান কেনে, জলটা তুলে দিই। তবু মেয়েটার হাত পা যেন নড়ে না। ভরত নিজেই কাজে লেগে যায়। জল তুলে টিন ভর্তি করে বারান্দায় এনে দেয়। সে বলে, ঘটি টটি নাই কিন্তু, যা করবেন এমনি সেরে নিন। তারপর নিজেই বাগানে গিয়ে 3টে পাথর জোগাড় করে, কতকগুলো শুকনো কাঠির ডাল ভাঙে, আর শুকনো পাতা কুড়িয়ে এনে আগুন ধরায়। হাঁড়িতে করেই চাল ধুয়ে
গোটা কত আলু ফেলে দিয়ে ভাত চাপিয়ে দেয়। সে বলে, যা জল দিয়েছি ফ্যান গালাতে হবে ক্লাই, ভাত হলে নামিয়ে খায় নেবেন। পাতা আনেছি, ওই বারান্দায় রাখে দিয়েছি, এখন আমি চলি। মেয়েটার মুখ থেকে যেন আপনিই বেরিয়ে গেল কথাটা। আমি একা থাকবো এখানে? ভরত বলেছিল। ওই ল্যান, তার আমি আর কি করব? আপনি তো আমাকেই গুন্ডা ভাবছিলেন, একা থাকবার লগেই তো আসিছেন। কিন্তু সেই কাঠের আগুনের আভাতেই গঙ্গার অপ্রতিভ বিপন্ন মুখের দিকে চেয়ে কেমন যেন কোমল হয়ে আসে ভরতের মন। সে বলেছিল, চাল আমি বেশি করেই চাপিয়েছি, ভাত দুজনেরই হবে। কিন্তু থাকা, আমি রাতটা গাড়িতেই কাটাতে পারি, আপনি? বলা বাহুল্য, এই প্রশ্নের কোনো সদুত্তর আসে না। ভরতও তার জন্য অপেক্ষা করে না। কোথা থেকে একটা লোহার শিক কুড়িয়ে এনে একটানে তালা শুদ্ধ দরজার শুয়োটা খুলে ফেলে। গঙ্গা বলেছিল, এ কি করলে? তারা ভাঙলে? মালি এসে যদি কিছু বলে? মেয়েটি কাঁদো কাঁদো সুরে প্রশ্ন করে। ভরত বলেছিল, কি আর করা যায় বলেন? আপনাকে তো আর বাঘের মুখে ফেলতে পারি না। মারি তো নাই, উহার বাড়ি কোন দিকে তাও জানি নাই। তবে আমি তাকে বুঝ করাইতে পারব। মালিকে আপনি বুঝবেন। আলো নেই, কিন্তু সে অন্ধকারের চুলোটাতেই পাতালতা গুজে দিয়ে তারই আলোয় সেই ফেনা ভাত শালপাতায় ঢেলে শুধু নুন আর আলু দিয়ে দুজনে খায়। ভরত হাঁড়িটা ফেলে না, বারান্দার এক কোণে রেখে দেয় উপুর করে। ভাত সেই নামিয়েছে। প্রথমটায় কি জাতের মেয়ে, বামুন কিনা, জাতের বিচার আছে কিনা জানতেই গঙ্গাকেই বলেছিল নামাতে। গঙ্গা অস্বীকার করেছে। সে বলেছে, তুমিই নামাও। আমি বামুনের মেয়ে বটে, কিন্তু এখন আর কিছুই নই। এ পর্ব চুকলে একটা কাঠ জেলে নিয়ে ভরত সামনের ঘরে ঢুকল। ঘরে কতকগুলো ধুলো পড়া চেয়ার টেবিল, এক পাশে একটা চৌকি, তার ওপর করে পুরু হয়ে ধুলো জমে আছে। ভরত একটা শুকনো ইউক্যালিপটাসের ডাল কুড়িয়ে এনে যতটা পারল ঝেড়ে দিল। তারপর রিক্সার সিট টেনে বলল, আপনি দৌড় দিয়ে শুয়ে পড়েন, আমি এই বাইরেটায় পড়ে আছি। এইটাই মাথায় দেন, বিছানা তো নাই। গঙ্গা বলেছিল, কিন্তু তুমি বাইরে একা শোবে? ভরত বলেছিল, আমাকে বাঘে খাবেক নাই, আর খেলেই তো ভালো। অতঃপর এই দায় পুরোপুরি ভরতের ওপরই এসে পড়ল, নিজেরই ঘাড়ে। চৌকির ওপর পাতার জন্য একটা চাদরও কোথা থেকে এনে দিল পরের দিন। পাশের ঘরে কটা তোষক বালিশ ছিল, আলোও পাওয়া গেল দু একটা বাসনও। ওই একরকম গৃহস্থলী সাজিয়ে বসল গঙ্গা। কিন্তু খাদ্য খাবার যা কিছু ভরতকেই জোগাতে হচ্ছে। গরিব রিক্সাওয়ালা, কী বা ওর উপার্জন? এটা জানা সত্ত্বেও গঙ্গা কোনো বাধা দিতে পারল না। তা না হোক, ইতিহাসটা তো খুলে বলতে হয়। গঙ্গা বিধবা নয়, স্বামী আছে, মানে ছিল। ওর বাবা মারা গিয়েছিলেন শৈশবেই। বিধবা মা একটা সন্তান নিয়ে বাপের বাড়িতে উঠে এসেছিলেন। মামারা অযত্ন করেননি, লেখাপড়া শিখিয়েছিল। ভালো ছাত্রী বলে গঙ্গা কলেজের পড়াটা বরাবর নিজের স্কলারশিপেই চালিয়েছে। কলেজের শেষ বছরে পড়তে পড়তেই গঙ্গার বিয়ে হয়ে যায়। পাত্র উকিল কলকাতায় বাড়ি আছে, সুতরাং দুই মামাই প্রচুর খরচ করে ভাগ্নির বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর প্রায় 8 দিন গঙ্গা কিছুই বুঝতে পারেনি, বরং এমন স্বামী পেয়ে নিজেকে সৌভাগ্যবতী ভেবেছিলেন। পরে সবই ধরা পড়ল একে একে। আসলে ওর স্বামী পরেশের বেশি দিন চাপা রাখার অবস্থা ছিল না। মাতাল জুয়ারি লম্পট একটা। ওকালতি কেন, কোনো পাশই সে করেনি। মুখে ইংরাজিটা ভালো বলতে পারত, সাহেব সাজলে মানাতো, তাই লোকে ওকে অবিশ্বাস করতো না। যে মাকে দেখে মামারা বিয়ে দিয়েছিলেন, সেও আপন মা নয়, ভাড়া করা। বিয়ের জন্যেই ভাড়া করা হয়েছিল। পরেশের আসল বাবা মা কে কোথায় তাও কেউ জানে না, সম্ভবত পরেশ নিজেও না। দেখতে দেখতে গঙ্গার সমস্ত গহনা গেল, দানের বাসন গেল, শেষ পর্যন্ত দামি শাড়িগুলোতেও টান পড়ল।
আসলে দেনার দায় কোথায় কি যেন একটা বড় রকমের জোর চুরি করে ফেলেছিল পরেশ। আর জেল থেকে বাঁচতেই কোনো পথ না পেয়ে এই বিয়ের মতন জোর চুরি। গঙ্গা প্রতিবাদ করতে গিয়ে বেদম মার খেলো একদিন। মাতাল হয়ে একটা বড় ছোরা বার করে কাটতে গিয়েছিল গঙ্গাকে। মামাদের যে চিঠি লিখবে পরে শাসিয়ে দিল, খবরদার, দেখেছিস আমার পোষা গুন্ডার দল, তোর মামার গোষ্ঠীর একটাকেও আস্ত রাখবো না আমার সঙ্গে চালাকি করতে এলে। এরপর মামাদের আর বিপন্ন করতে সাহস হয়নি গঙ্গার। সত্যি কতগুলো গুন্ডার মতো লোক আসতো মাঝে মাঝে পরেশের কাছে। পরে একদিন কান পেতে শুনে বুঝল পরেশের অন্য উদ্দেশ্য আছে। আসলে এরা আসছে গঙ্গাকেই কিনতে। গঙ্গার তখন খাঁচা কলে পড়ার মতন অবস্থা, পুরোপুরি নজরবন্দি। বাড়িতে একটা রাক্ষসের মতো লোক আছে, সে দিনরাত কড়া পাহারায় রাখছে গঙ্গাকে। এখানে আসার আগের দিন একটা লোক ১,৫০০ টাকায় রফা করে বায়না দিয়ে গেল, পরের দিন দুপুরে তাকে নিয়ে যাবে। বোধ হয় টাকাটা হাতে পড়তেই ফুর্তি করতে ইচ্ছে হয়েছিল পরেশের। ভালো বিলিতি মদ কিনে এনে নিজে আকণ্ঠ গিলিয়েছে সেই পাহারাদার সাঁকরেতিকেও। ফলে দুজনেই বেহুশ হয়ে ঘুমাচ্ছে দেখে ভোরবেলা উঠে গুণধরের কোমর থেকে চাবির গোছা খুলে নিয়ে দরজা খুলে বাইরে থেকে তালা লাগিয়ে চলে এসেছে গঙ্গা। হাতে শাঁখা আর লোহা ছাড়া কোনো গহনা ছিল না, তাই সেগুলোরও মায়া করেনি। খুলে সিঁথির সিঁদুর ঘষে ঘষে তুলে পরেশেরই একটা ধুতি পরে বেরিয়ে এসেছে বিধবার সাজে। বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবে সেটা ভাবতে শুরু করেছে। মামার বাড়ি গিয়ে তাদেরকে বিপন্ন করতে চায়নি গঙ্গা। হাঙ্গামা, হাজত কি থানা পুলিশ করে মিছিমিছি কেন বেউজ্জত হওয়া? মামলা করতে গেলেও বা টাকা লাগবে, কোথায় পাবে সে? আর তো ধার করারও পথ নেই। অনেক ভেবে হাওড়ার দিকে হাঁটা দিয়েছে। হাওড়া স্টেশনে যায়নি। নিরুদ্দিষ্টভাবে চলতে চলতে একসময় সাঁতরাগাছি স্টেশনে এসে পড়েছে। সেখানে বসে থাকতে থাকতে হঠাৎ কি খেয়াল হতে নাগপুর প্যাসেঞ্জারের মেয়ে কামরায় চড়ে বসেছে। গাড়িতে বসে থাকতে থাকতেই হঠাৎ মনে পড়েছে যে অনেক দিন আগে ওদের অধ্যাপক ডক্টর নাগের মুখে শুনেছে এখানে সুস্মি কলমি বলে কি একটা পল্লীতে তার একটা বাড়ি আছে। প্রথমে নাকি অনেক শখ করে তৈরি করেছিলেন, এখন ওখানে আর কেউ আসে না, খালিই পড়ে থাকে। শেষ পর্যন্ত আর কোনো জায়গায় কোনো আশ্রয়ের কথা মনে না পড়ায় এখানেই নেমে পড়েছে। মালি এলো প্রায় দিন ৫ পরে। সে ব্যাপার গতিক দেখে তো অবাক, তবে তাকে বেশি কথা বলারও সময় দিল না ভরত। প্রচণ্ড ধমক দিয়ে উঠল তাকে। কি ভেবেছে সে? বাবু চিঠি দিয়ে লোক পাঠিয়েছেন, তার ভরসায় বাবু বাড়ি ছেড়ে রেখেছেন, আর সে এমনভাবে একেবারে ডুবিয়ে দিয়ে বসে আছে। এমনি সে বুঝি এই তার বাড়ি পাহারা দেয়া? এখন যদি এই দিদিমণি বাবুকে সব খুলে বলেন, অতঃপরও দিদিমণির মালপত্রের বা কাপড় জামার স্বল্পতা সম্বন্ধে প্রশ্ন বা সংশয় প্রকাশ করবে মালি, এত সাহস তার নেই। তা হোক, কিন্তু চলে কিসে? গঙ্গা বলেছিল, আমাকে কোনো একটা কাজ জোগাড় করে দাও, এমন দেনা করে তুমি আমাকে আর কতদিন খাওয়াবে? আমি বা খাবো কেন? ভরতের বাধা উত্তর, খাওয়াবো না তো কি, তুমি কি উপোস করে থাকবে? আর কাজ, কি কাজ করবে? গঙ্গা বলেছিল, যা হোক, সেলাই বোনাই জানি, লেখাপড়া জানি, ছেলে মেয়ে পড়াতে পারবো। ভরত বলেছিল, ওসব কাজের খবর আমি বলতে পারবো না, ওসব শহরে গিয়ে বাবুদের কাছে খবর নাও গে। গঙ্গা বলেছিল, শহরে গিয়ে আমি কার কাছে কি বলে দাঁড়াবো? তুমি যা পারো তাই জোগাড় করে দাও। বাসন মাজার কাজও যদি হয় আমি তাইও করব। ভরত বলেছিল, সে তোমাকে কেউ রাখবে নাই, এই জুয়ান বয়স, লেখাপড়া জানা, সন্দেহ করবে না, আর ধর্মটিও তো বাঁচাতে পারবেন নাই। গঙ্গা অসহায়ভাবে বলেছিল, তাহলে উপায়? এর উত্তর পাওয়া যায় না। ভরতের শুধু দেনার ওপর দেনা বাড়ে, মালিকের অনেক টাকা বাকি পড়ে যায়। গঙ্গাও তা টের পায়। শেষে মাসখানেক পরে
গঙ্গা এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসল ভরতকে। ভরত ওকে বিয়ে করবে কিনা, ওদের মতো করে, সাঙ্গা না নিকে কি বলে ওরা, না হয় রঙ্কিনী মার মন্দিরে গিয়ে মালা বদল, তাহলে সোজাসুজি ভরতের ঘরে গিয়ে উঠতে পারবে সে। সেখানে ঠোঙা তৈরি করে মুড়ি ভেজে লোকের ধান ভেনে দিয়ে কিছু কিছু রোজগারও করতে পারবে। ভরত প্রথমটায় ভেবেছিল তামাশা করছে গঙ্গা, তখন মজা করার মতন করে সায় দিয়েছিল। তারপর যখন বুঝল তা নয়, গঙ্গা সত্যিই তাকে জিজ্ঞাসা করছে, সে ভেবেছিল মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি গঙ্গার, ওকে কি পাগল পেয়েছে সে। একদিন তো ভরত আর এদিকে এলোই না, খবরও নিল না। গঙ্গাই ওকে খুঁজে বার করল। শুধু তাই নয়, সোজাসুজি একদিন এসে ওর ঘরেই উঠল। তারপর গঙ্গা আর ভরত বিয়ে করেছে রঙ্কিনী মায়ের মন্দিরেই। এরপর 3-4টে বছর কেটেছে। ভরতের যেন একটানা স্বপ্নের মধ্যে। এমন আদর যত্ন জীবনেও সে পায়নি, এমন ভালোবাসাও না। এত লেখাপড়া করা একটা মেয়ে, ভরতের মতো একটা মূর্খ রিক্সাওয়ালাকে, ভরতের ভাষায় ছোট লোককে ভালোবাসতে পারে, তা তো অবিশ্বাস্য। গঙ্গা মেয়েটা খাটতেও অপরিসীম, নানা রকমভাবে রোজগার করার চেষ্টা করত কিছু কিছু। শেষের দিকে চানাচুরের যোগান দিত ফেরিওয়ালাদের, পাইকারি ব্যবস্থা, যাতে উদয়াস্ত পরিশ্রম করতে হয় প্রায়, তার সঙ্গে নিজের সংসারের কাজ তো আছেই। ভরত মনের উৎসাহে দ্বিগুণ কাজ করতে লাগলো। ফলে সব ধার দেনা শোধ হয়ে গেল, হাতেও কিছু টাকা জমেছিল ওদের। কিন্তু এ সুখ যেন বেশি দিন সইল না। ভরতের ভাগ্য তাকে সর্বনাশের দিকেই ডাকল। এই লাইনে যা দস্তুর, দেবী, যতীন, লক্ষণ অন্য রিক্সাওয়ালাদের দলে পড়ে একদিন সে ধাঙ্গির আড্ডায় গিয়ে বসল। সে গোপনে মদ চোলাই করে, সস্তায় দেয়, বোধ করে অন্য কিছু মাদকও মেশায় মদের সঙ্গে, যাতে তার কাছেই বারবার যেতে হয়। নিজের দেহ সম্বন্ধেও সে যথেষ্ট উদার। এইসব কারণে তার আড্ডার খুব নাম ছিল সেই সময়। এখন অবশ্য ধাঙ্গি আর নেই, প্রথমে পুলিশের হাতে পড়ে, তারপর জমের হাতে। অনেক দিন নিজেকে সামনে রাখলেও শেষে আর ভরত পারল না। সেই কড়া মদ খানিকটা গিলে বাড়ি ফিরল। গঙ্গা যেন সাদা হয়ে গেল একেবারে। আর যাই হোক, এটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। এরা এই শ্রেণীর লোকেরা সবাই মদ খায়, তবু ভরত যে খেতে পারে এটা যেন গঙ্গার মাথায় এতদিনও আসেনি। এর চেয়ে ভরত যদি ওকে ঘা কতেক মার দিত, লাথি মারত, তাহলেও সে বোধ হয় এতটা বিচলিত হতো না। সে ভরতের সামনে মাথা ঘুরতে লাগলো। অপ্রতিভ ভরত বারবার প্রতিজ্ঞা করল এরকম কাজ সে আর জীবনেও করবে না। সেদিনের মতো শান্ত হলো গঙ্গা। কিন্তু ভরতের সহকর্মীরাও যে নাছোড়বান্দা। আসলে তারা সকলেই ভরতের সৌভাগ্যে জ্বলত। তাই ওকে টেনে নিজেদের স্তরে নামিয়ে না আনলে আর ওর সুখের ঘর না ভাঙতে পারলে তাদের আর সুখ নেই। আবার ও একদিন মদ খেয়ে ফিরল। গঙ্গা আবারও কান্নাকাটি করল। এমনি করে কয়েকদিন চলল। শেষে এই দিনগুলোর সংখ্যা বাড়তে লাগলো। একদিন গঙ্গা ওকে রঙ্কিনী মায়ের মন্দিরে নিয়ে গেল। সে বলেছিল, মায়ের চৌকাঠ ছুঁয়ে দিব্যি করো, এ কাজ আর করবে না। আমি সব ছেড়ে তোমার কাছে এলুম কেন? আবারও কি আমাকে মাতাল জুয়ারির ঘর করতে হবে বলে? সেই সময় দিব্যি করল ভরত, কিন্তু সে তার দিব্যি রাখতে পারল না। দিন 10 কোনো মতে সামলেছিল। তারপর একদিন আবারও মাতাল হয়ে বাড়ি ফিরল, রোজগারে সব টাকা খুইয়ে। সেদিন আর কোনো কান্নাকাটি করল না গঙ্গা। শান্ত স্বরে সে বলেছিল, এত বড় দিব্যিটাও রাখতে পারলে না গো, সেই মদ খেয়ে এলে। ভরত তখন পুরোপুরি মাতাল, সেও রুখে উঠল। আরও বন্ধুদের অবিরাম ধিক্কারটাই মাথার মধ্যে ছিল। একটা মেয়ে ছেলেকে তোর এত ভয়, তার আবার ঘরের বউ। ভরত সেদিন জবাব দিল, ওই দ্রব্যটি আমি ছাড়তে পারবো না।
গঙ্গার দু চোখে যেন আগুন জ্বলে উঠল। সে বলেছিল, ঠিক আছে, ওই দ্রব্য ছাড়া আর কিছুই যেন কোনোদিন খেতে না হয় তোমাকে। মা রঙ্কিনীকে আমি এ কথাই জানিয়ে গেলাম। গঙ্গা আর দাঁড়ালো না। দাওয়া থেকে তর করে নেমে কোথায় বেরিয়ে গেল, কোথায় গেল দেখার মতনও আর অবস্থা নয় ভরতের তখন। সে দাওয়াতেই পড়ে রইল বেহুশ অবস্থায়। পরের দিন ভোরে উঠে গঙ্গাকে না দেখে যেন একটু অবাকই হয়ে গেল। তারপর যখন মনে পড়ল কথাগুলো, তখনও অত ব্যস্ত হবার কারণ দেখল না সে। রাগের মাথায় কোথাও গিয়ে বসে আছে হয়তো, মন্দিরে কি আশাইনগরের ঘাটে। ভরত রিক্সা নিয়ে বেরিয়ে গেল গঙ্গাকে খুঁজতে। বেরোলো বটে, কিন্তু স্থির থাকতে পারল না। লোকালটা পাশ করিয়েই ফিরে এলো। তখনও গঙ্গা বাড়িতে ফেরেনি দেখে একটু চিন্তিত হলো। রিক্সা নিয়ে বের হলো, কিন্তু ভাড়া আর তুলল না। গঙ্গাকে খুঁজে বার করতে চেষ্টা করল। এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করল সে। সেদিন আর কিছু খাওয়াও হলো না। খাওয়ার কথা তখন তার মনেও পড়েনি। গঙ্গার খোঁজ পাওয়া গেল একেবারে সন্ধ্যার ঝোঁকে। কাছিমদহের কাছে একটা বড় পাথরে, বাবুরা যাকে বোল্ডার বলে, সেখানেই আটকে আছে গঙ্গার দেহটা। কাহিনী শেষ করে বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে ভরত বললে, তারপর থেকেই এই কি যে তুক করে গেল মেয়েটা। মদ ছাড়া আর কিছুই পেটে যায় নাই। জোর করে খেলেও বিপরীত ব্যাপার হয়। চোখেই তো দেখলেন সেদিন। তারপর একটু থেমে পড়ল। তবে হুজুর, সে বেশি দিন আমাকে ছেড়ে থাকবে নাই। আমার সাজাটা ভোগ করে দিতে হবে যে। তারপর দেখা দিবে নিশ্চয়ই, এসে ডাকিলে হয়ে যাবে। এর বছর 2 পরে শুনলাম ভরত একদিন মাতাল হয়ে রাত্রে গাড়ি চালাতে গিয়ে রিক্সা সদ্য হাতি জোবরার খালে পড়ে মারা গেছে। কখন পড়েছে কেউ জানে না, মরে পড়েছিল। সকালে উঠে লোকে দেখেছে। এতদিন দেখেছি ভরতকে। মাতাল হয়ে খালে পড়ার লোক সে নয়। অন্ধকারে ওই পথে অভ্রান্ত গতিতে গাড়ি চালিয়েছে এতদিন। তাছাড়া এটুকু উঁচু থেকে 1 হাঁটু জলে পড়ে মরবেই বা কেন? কে জানে, তার সেই হয়তো সেদিন তাকে দেখা দিতে এসেছিল। প্রায়শ্চিত্তের কাল পূর্ণ হতেই ডেকে নিয়ে গেছে তাকে।